প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌফিকুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, যে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী করণীয় হতে পারে এবং সেই বিশিষ্টজন যারা আছেন বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্যের, তারা কি ভাবছেন, তারা কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা রাখতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। এস এম শফিউজ্জামান ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে মানুষ তো এখন পরিবর্তিত পরিস্থিতির সুবিধা পেতে চায়, তারা চায় তার ক্রয় সীমার মধ্যে সব কিছুই থাকুক। আপনি একজন অভিজ্ঞ মানুষ, কী ধরনের ব্যবস্থাগুলো আসলে নিলে, শর্ট টার্মের ব্যবস্থা নিলে মানুষ এই সুবিধা পাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি যদি বলতে চাই সেটা হলো যে বর্তমানে যে ক্যাবিনেটটা গঠন করা হয়েছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে বাকি যেগুলো আছেন, দুইজন ছাত্র ছাড়া বাকিগুলো সবাই অভিজ্ঞ এবং সবাই প্রশংসিত, এবং সবগুলাই মানুষ আপনি সবাই জানি। আর দুজন ছাত্র, তারা কিন্তু দে আর বিকামিং ভেরি ভেরি রেসপন্সিবল, এবং তারা কিন্তু আমি যারা দেখতে পেয়েছি, তারা কিন্তু সবসময় বড়দের সাথে কথা বলে, তাদের কথা কিন্তু কোনো খারাপ কিছু লুজ কিছু, এবং তারা মাঠের নেতৃত্ব দিয়েছেন, তাদের সেই যোগ্যতা আছে, এবং তারা খুব সুন্দর কথা বলে। এবং আমরা আশা করব যে যদি আমাদের তো বেকায়দা হলো, আমাদের অনেস্ট থাকাটাই মুশকিল। আমাদের যদি ক্যাবিনেট যদি অনেস্ট থাকে, তাহলে ধীরে ধীরে সব কিন্তু অনেস্ট থাকবে, এবং অনেস্ট থাকলে আমাদের দেশে সব কিছু পরিবর্তন সম্ভব এবং অনেক কিছু আমরা করতে পারব। তো আমরা আশা করি যে নতুন নেতৃত্ব আসার পরে আমরা সবাই নতুন নেতৃত্বকে সম্মান করব, এবং তারা যেভাবে কাজ করবে আমরা তাদেরকে গাইড করব, এবং আমরা তার যে সেক্টরে আছে আমরা বলবো, তারা আমাদের কথা শুনলে কিন্তু আমরা ইনশাল্লাহ ভালো একটা দিক নির্দেশনা, মানে একটা প্রত্যাশিত পরিবর্তন তৈরি করা যাবে। আর একটি বিষয় শফিউজ্জামান ভাই, সেটা হচ্ছে যে এখনই আলোচনাটি হচ্ছে, বেশি জোরে সোরে হচ্ছে, এর আগে থেকে হচ্ছিল যে আসলে ওষুধের যে মূল্য, সেটি নানা কারণ আছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের পক্ষ থেকে আছে যে কেন ওষুধের দাম বেড়ে গেল, কিন্তু মানুষ মনে করে তার সেই ধারণা ভুল কি বেঠিক, সেটি আপনার বিশ্লেষণ থেকে শুনতে চাই, যে আসলে বৈশ্বিক বাজারে ওষুধের যে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেলেও বাংলাদেশের যে মূল্য নির্ধারণ করে সেটি অনেক বেশি। আপনি একমত কিনা? না না, এটা কোনোভাবেই একমত না। তার কারণ হলো যে বাংলাদেশে যে ওষুধগুলো এখনও আমাদের প্রতিবেশী দেশের সাথে চিন্তা করেন, আমরা তো প্রতিবেশী শ্রীলঙ্কা, আপনার নেপাল এবং আশেপাশের ইন্ডিয়াতে আমরা কিছু কিছু অংশ দিই, এবং আমরা ওষুধ দিই সবচাইতে আমাদেরটা সস্তা এবং কোয়ালিটি ওষুধ। এবং এইটা যদি আপনি বলেন যে আমরা বেশি দাম নেই, আপনি কম্পেয়ার করে দেখেন ইন্ডিয়ার যে কোনো ওষুধ আমাদের চাইতে অনেক বেশি দাম, এবং ইন্ডিয়া খালি ইন্ডিয়া বেশি দাম আমাদের যে ইন্ডিয়ার যে কোনো ওষুধ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সিম্পল অ্যান্টিবায়োটিক থেকে অ্যামক্সিসিলিন থেকে শুরু করে যে কোনো অ্যান্টিবায়োটিক দামের দেখবেন আমাদের সাথে অলমোস্ট ডবল দাম, এবং ইন্ডিয়া যদি ডবল হয় আর বাকিগুলো যেমন ধরেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এরা তো নিজেরা তৈরি করে। তার মানে কি আমাদের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেল? না, আমাদের হয়েছে কি, গভর্নমেন্টের যে 155টা একটা লিস্ট আছে জাতিসংঘের, এইটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে, এটা বেশি আমরা করতে পারি, এটা আমাদের করতেই হয়। আর এছাড়া বাকিগুলোও আমরা সারা পৃথিবীতে যে ওষুধের দাম বর্তমানে আছে ওটার উপরে দেখে আমরা ওষুধের দামের জন্য আমরা ওষুধ প্রশাসন পরিদপ্তর দিই, তখন তারা যে নির্ধারণ করে দেয় ওটাই কিন্তু আমাদের ওই ইন্টারন্যাশনাল মার্কেট দেখে তারা যে নির্ধারণ করে দেয় ওটাই কিন্তু আমাদের মূল্য। তার দেখা যায় যে আমাদের ওষুধ আশেপাশের দেশে থেকে আমাদের সবচাইতে কম দাম। আর একটা জিনিস আমি আপনারা বলি যে আমাদের কিন্তু এখন 150 দেশে আমরা রপ্তানি করি, এবং প্রত্যেক বছর কিন্তু রপ্তানি বেড়ে যাচ্ছে, এবং ইউএস, এবং সেই রপ্তানির প্রসঙ্গে একটা সুনামটাও খুব ভালো। হ্যাঁ, সুনামও ভালো, এবং আমাদের কোনো আল্লাহর রহমতে কোনো বদনাম হয় নাই, এবং সব জায়গায় আমাদের ভালো ওষুধের সুনাম হয়েছে। না, তাহলে সেই সুনাম তো অবশ্যই আরও বাড়ুক, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু শফিউজ্জামান ভাই, দেশের মধ্যে কেন ভেজাল ওষুধ, নকল ওষুধ, এই ধরনের নানা ধরনের খবর কিন্তু প্রায় সময় আমরা গণমাধ্যমে দেখি? না না, এটা হয় কি, এটা যে আপনার কিছু কিছু লোক আছে যা আপনার ওষুধ নিজেরাই তৈরি করে দেয়, এটা ওষুধ প্রশাসনের অনুমোদন লাগে না, তো এইসবগুলো ভেজাল হয়, এটা আমরাও বিশ্বাস করি। অর্থাৎ নিজেই রোগী, নিজেই ডাক্তার, নিজেই ডাক্তার, নিজেই ম্যানুফ্যাকচারার, তো এইটা গভর্নমেন্টের সেটা নিয়ন্ত্রণ করা উচিত। আর আরেকটা জিনিস আমি আপনারা বলি সবার সামনে, সেটা হলো যে আমাদের দেশের যে ওষুধ কোম্পানিগুলো আছে সবাই কোয়ালিটি ওষুধ বানায়, দুই একটা খারাপটা থাকতে পারে, কিন্তু তারপরে এখন ওষুধ প্রশাসন আগে যেমন 15-16 জন অফিসার ছিল, এখন প্রায় 600-700 অফিসার হয়েছে,
এখন এটার হেড কিন্তু হচ্ছে একজন মেজর জেনারেল আর্মির, উনি আসেন এবং উনি খুব রেগুলারলি আমাদের দেশের জন্য ওষুধের জন্য কাজ করছেন, এবং এখন আমার মনে হয় যে ধীরে ধীরে ওষুধ আর কোনো ভেজাল হবে না এবং কোয়ালিটি ওষুধ। অসংখ্য ধন্যবাদ। আরও কিছু প্রশ্ন আছে শামসুজ্জামান ভাই, সেটি পরবর্তী পর্যায়ে শুনবো। এই পর্যায়ে কামরুজ্জামান নিটুন ভাই আসতে চাই যে প্রযুক্তি ক্ষেত্রে যে আমাদের এগিয়ে যাওয়া আর যে প্রসঙ্গ যতটুকু আমরা এগিয়ে যেতে পেরেছি, আরও তো এগিয়ে যাওয়ার তো আসলে কোনো শেষ নেই, কিন্তু সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অতীতে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেখানে কিন্তু দুইজন যে ছাত্রদের মধ্যে থেকে যে দুইজন সম্মানিত উপদেষ্টা আছেন, তারা কিন্তু অনেক বেশি প্রযুক্তি বান্ধব এবং দক্ষ। তারা জানে যে কিভাবে প্রযুক্তির ব্যাপারগুলো সম্পৃক্ত করে মানুষের পরিবর্তন কিংবা ধ্যান ধারণাকে পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় জায়গাগুলো কি হতে পারে? ধন্যবাদ। আমাদের পরিবর্তিত পরিস্থিতি, আপনি দুইটা শব্দ ব্যবহার করেছেন, তার আগে আমরা একটু এই পরিবর্তিত পরিস্থিতির একটু যদি ন্যারেটিভে যাই, আইটির যে ইউজেস, আমরা বলি যে আইটি হচ্ছে এমন একটা জিনিস, সেটা এখন ক্রস কাটিং। আপনি অ্যাগ্রো বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, এনি বিজনেস, এবং এই আইটি দিয়েই কিন্তু আপনার ধরেন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়নস অফ স্মল এন্টারপ্রেনার সারা বাংলাদেশে কিন্তু তৈরি হয়েছে ইন দ্য ফর্ম অফ ধরেন ফ্রিল্যান্সার, অথবা ফেসবুকে যারা জিনিসপত্র বিক্রি করে তারা, ইভেন যে কোনো ইভেন ধরেন যে আমরা যদি ফুড পান্ডাকেও দেখি, প্রত্যেকটা কিচেন বাসাবাড়ির এক একটা কিন্তু ছোট ছোট রেস্টুরেন্ট হয়ে গেছে। এবং এটা কি কারণে হয়েছে? কিন্তু আমার এই আইসিটির জন্য এবং আইটির মাধ্যমে। তো আমরা যদি আইটি এবং আইসিটি দেখি, এখানে উইদিন দ্য গভর্নমেন্ট হচ্ছে আইসিটি বা আইটির একটা প্রয়োগ, প্রাইভেট সেক্টরে এবং বাইরের সাথে যারা কাজ করে। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এই প্রথম হচ্ছে যে এই যে গত 20 দিনে যে একটা ঝড় গেল, এটা সময়টা অনেক ছোট ছিল, কিন্তু এটার ইম্প্যাক্টটা প্যান্ডেমিকে ধরেন 7-8 মাসে যা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি। সো এই ইম্প্যাক্টটা ধরেন কাটিয়ে ওঠার জন্য আমাদের এখন যিনি নতুন আসছেন, তার যেটা করা দরকার, আসলে আমরা এই পুরো পরিস্থিতি আমরা কী করেছি গত কয়েক দশকে, আমি শুধু 15 বছর বলবো না, আমরা যদি 90-এর পরে 95-এর পরে 2006-2006-এর পরে আমরা যদি 2024 ধরি, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু কিছু পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেই পরিবর্তনগুলো কি হয়েছে যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় ধরেন কিছু হয়তো ক্যান্সার তৈরি হয়েছিল, এবং এই পরিবর্তিত পরিস্থিতি আমরা কি করেছি, হয়তো ক্যান্সারকে তুলতে পারি, কিন্তু আমার বডির নার্ভ সিস্টেম তো চেঞ্জ হয় নাই, আমার নার্ভ সিস্টেম এখনও সেভাবে আছে, আমার ব্রেন তো আমি ফেলে দিই নাই। তার মানে গভর্নমেন্ট যে মেশিনারিজ এবং তার মধ্যকার যে স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের এখনও চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের কি করা দরকার? এই যে একটা আমি বলবো যে একটা পোস্ট অপারেটিভ ইয়েতে নিয়ে গিয়ে আমাদের এই বডিটা মেরামত করার জন্য কয়েকটা উদ্যোগ প্রথমেই নেওয়া দরকার। ইনফ্যাক্ট আগে কি একটা ধীর গতি ছিল, বা যেখানে আমরা অনেক সময় বলি না যে আমি জানি আমার অসুখ আছে, কিন্তু আমি বলতাম যে হয়তো ডাক্তারের কাছে যাবো এই ভয়, অত অনুভব আমার অসুখ হয় নাই। আমরা বললাম যে আমাদের এত এত ডিজিটাল সার্ভিস হয়েছে, কিন্তু আসলে কি এত হয়েছে কিনা, বা অনেক ইভেন্ট হয়েছে। তো এইগুলো ধরেন অনেক সময় আমরা হয়তো বলার জন্য বলতাম যে না আসলে আমি সুস্থ আছি, কিন্তু রিয়েল ফ্যাক্টটা কখনোই আমাদের ওই বাক স্বাধীনতাটা ঠিক মতো হয়তো ছিল না, আমরা কেউ বলি না বা বলতে পারি না, যে কোনো কারণে হোক। এই পরিস্থিতিতে এসে এগুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত অনেকভাবে। একটা হচ্ছে যে ধরেন আমরা যদি বলি যে কোনো কিছুতে পেমেন্ট গেটওয়ে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এই পেমেন্ট গেটওয়েকে আমরা যত দ্রুত ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারবো এবং এটাকে অ্যাভেলেবল করতে পারবো, আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু উইদিন দ্য আইসিটি এবং আইসিটির সাথে, আইসিটি এখন সব জায়গায় আছে, এটা হবে কিন্তু ভালো মতো হবে, এটার উন্নয়ন হবে। সেকেন্ড হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, এবং সেটা শুধু আইসিটির জন্য না, আমরা এখনও ধরেন একটা রেজিস্ট্রেশনের জন্য ধরেন কেন এখনও এত ইম্প্রোভাইজেশনের পরেও কেন পেপার ওয়ার্ক করবো, একটা ট্রেড লাইসেন্সের জন্য কেন আমি, যেখানে আমি ধরেন বাইরের দেশে একটা ট্রেড লাইসেন্স আমি ঘরে বসে করতে পারি, এখনও কিন্তু আমার যেতে হয়। এই ইজ অফ ডুইং বিজনেসটা আমাদের এই পরিবর্তিত যেসব জায়গায় আমাদের আরও ইজি করা। এরপরে যেটা হচ্ছে যে সব ক্ষেত্রে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা নেওয়া। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নট অনলি ধরেন আমার আইসিটির মধ্যে, সেটা আমার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা থাকবে যে আমি যদি অ্যাগ্রোতে কোনো ফ্যাসিলিটিস দিই, সেটা যাতে হেলথের সাথে যেখানে যেখানে কানেক্টেড, যে আমার ধরেন অ্যাগ্রোতে যদি কোনো কৃষির জন্য একজন কৃষকের জন্য যে হেলথ বেনিফিট দেওয়া হচ্ছে, সেটা যাতে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমার হেলথ সার্ভিসের সাথে কানেক্টেড, এরকম একটা ইন্টিগ্রেটেড বাংলাদেশ আসলে আমাদের এই পরিবেশে ওরকম একটা ফ্রেমওয়ার্ক আমাদের বানানো দরকার। তো এরকম আরও কয়েকটা বিষয় আছে যে ডিসেন্ট্রালাইজেশন করা, আমাদের ডিসেন্ট্রালাইজ নয়, সব কিছু আমার ঢাকা কেন্দ্রিক। আমরা বলছি আইসিটির কথা, যদি আইসিটি থাকে তাহলে একটা লোককে কেন ঢাকায় এসে কোনো একটা কাজ করতে হবে? সো একটা এনআইডির পরিবর্তনের জন্য কেন আমার ঢাকায় আসতে, ইট শুড বি ডিসেন্ট্রালাইজড। তো আইসিটির ব্যবহারটা এই পরিবর্তিত পরিস্থিতিতে, এবং যে ইউথ লেড যে মুভমেন্টটা হয়েছে, এখানে ইউথদের এখানে সুযোগ দিতে হবে। একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক বড় বড় প্রকল্প হয়,
আইটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অলওয়েজ ইয়াং মাইন্ড বা ফ্রেশ মাইন্ড, আপনি যদি দেশের বাইরে যে কোনো জায়গায় দেখেন, বিল গেটস যখন বিল গেট হয়েছে তার বয়স কিন্তু ছিল 20-এর কাছাকাছি। আপনি স্টিভ জবস বলেন অথবা ধরেন এই জেফ বেজোস, যাদের সবার কিন্তু ইয়াং এন্টারপ্রেনার ছিল। আমরা এখানে ওই কালচারটা এখনো তৈরি করতে পারি নাই যেখানে ইয়াংদের আসলে আমরা ওই ইনোভেটিভ এনভায়রনমেন্ট দিচ্ছি বা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট। মানে এটা তৈরি করতে না পারার পিছনে কি আমাদের এই যে ব্যবস্থাপনা বা প্রক্রিয়াই কি আসলে মূল দায়ী কিনা? দেখেন প্রক্রিয়ার দায়ী কোন জায়গাটায়, আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট চলে, আর প্রক্রিয়ার পিছনে তো ম্যান বিহাইন্ড দ্য মেশিন। প্রক্রিয়ার পরে যাচ্ছে, আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট চলে ধরেন কোথায়, বিভিন্ন ফান্ডেড, সেটা বিভিন্ন ডোনার এজেন্সি ডোনেট করে, এবং এই ফান্ডিং প্রজেক্টগুলোর প্যাটার্নটাই হয় এরকম যেখানে আসলে যেখানে ফান্ডিং হয় সেখানে আগে থেকে হয়তো বা ডিসাইড হয় যে এই ফান্ডিংয়ের কাজটা আসলে কে পাবে। তার মানে এখানে মূল উদ্দেশ্য যেখানে আমার উন্নয়ন করা, সেটা থেকে ফান্ডিংটা এসে ফান্ডিংয়ের ইউটিলাইজেশনটা কোথায় হবে সেটাতে আমাদের ফোকাসটা বেশি থাকে। এই জায়গাগুলোতে আসলে আমাদের দেওয়া উচিত, এবং যেখানে এসএমই যতক্ষণ আমার এসএমই লেয়ারটা বড় না হবে ততক্ষণ কিন্তু আমরা ইকোনমিক গ্রোথ পাবো না, এবং এই ইকোনমিক গ্রোথের জন্য এসএমইতে আইসিটি একটা বড় জায়গা। যেমন একটা যুগান্তকারী সংস্কার প্রয়োজন এই সেক্টরে। কমরেড ভাই, আরও আলোচনা শুনবো। এমডি কাসির আলম, আপনার কাছে আসতে চাই যে তিনজন সম্মানিত আলোচকের আলোচনা শুনলেন যে অর্থনীতি কী বলে, অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রশ্নে অর্থনীতির যে থিওরি অথবা যে প্রায়োগিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে অর্থনীতি যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেটি আপনার মাধ্যমে আমরা আলোচনা শুনতে চাই, কতটা আমাদের আশা দেখাবে? জি ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি শুরুতে একটু ব্যাকগ্রাউন্ড দেই। আমরা সবাই জানি আসলে অর্থনীতি কি অবস্থায় আছে। গত 2-3 বছরে একটা বৈশ্বিক অবস্থা ছিল, সাথে আমাদের লোকাল আমাদের দেশীয় অবস্থাও আছে। তো একটা বড় ধরনের বিষয় যেটা সবাই বলেন, আমিও ব্যাকগ্রাউন্ড হিসাবে বলি, লাইক আমাদের প্রলং ইনফ্লেশন, 2-3 বছর ধরে ইনফ্লেশন রেট খুব হাই, এখন 10%-এর উপরে আছে ওভারঅল, ফুড বললে আরও অনেক বেশি। আর এর সাথে আমাদের নিজস্ব কতগুলো সিস্টেম, ইনফ্লেশনটা বিদেশ থেকে এসছে, প্লাস আমাদেরও ডিস্ট্রিবিউশন সিস্টেম অর সিন্ডিকেশন ইন দ্য এন্টায়ার সাপ্লাই চেন, এগুলো রিজন আছে। আর আমাদের এর সাথে যোগ হয়েছে লাইক মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ব্যাংকিং সিস্টেম, এগুলোতে আমরা সবাই জানি, আমি ডিটেলে যাব না, এক ধরনের ইনএফিসিয়েন্সির কারণে আমাদের কস্ট অফ প্রোডাক্ট আরেকটা অনেক বেড়ে গিয়েছে। সো এই কারণে অনেক চেষ্টা, গত বাজেটের সময়ও কিন্তু ইনফ্লেশন নিয়ে কথা বলা হয়েছে, বলছে 3 থেকে 6 মাসের মধ্যে কন্ট্রোলে আসবে, কিন্তু আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ঠিক একইভাবে আমরা প্রতিনিয়ত এখন শুধু ভাষ্যই ছিল, আসলে রিয়েল রিজন কজটাকে আইডেন্টিফাই করে অ্যাকশন নেওয়া, ওখানে এখনও যাওয়া হয় নাই হয়তোবা। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে আর ক্যাপিটাল মার্কেট, দীর্ঘদিন ধরে ক্যাপিটাল মার্কেট ইটসেলফও কিন্তু আপনার আন্ডার পারফর্ম, অথবা এটাকে নর্মাল ফ্রি ফ্লো অথবা ওপেন মার্কেট ইকোনমিতে যেভাবে চলা উচিত এভাবে চলতে দেওয়া হয় নাই। সো এই ধরনের কিছু বিষয় আছে। তো আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে এখন যেহেতু ব্যাপক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে আমরা যেখানে যে ধরনের, যেমন আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং, মত প্রকাশের স্বাধীনতার গ্যাপ ছিল, তারপরে ইন দ্য হোল ইকোনমি রিচ পুয়ার গ্যাপ অনেক বেড়ে গিয়েছিল। আমরা যে ইয়াং জেনারেশন দেখতেছি, প্রত্যেক বছর 25 থেকে 30 লাখ নতুন হ্যান্ড যোগ হয় ইকোনমিতে। তো এনাদের জন্য স্কিল, আনস্কিল, সেমি স্কিল সব জব ক্রিয়েশনের যে একটা ব্যাপক ফোকাস দরকার ছিল, এটা আসলে মিসিং ছিল। তো একটা জিনিস আমি বলতে চাই যে সব কিছুর পরেও আমাদের ইকোনমি কিন্তু প্রাইভেট সেক্টর লেড ইকোনমি। এখানে এন্টায়ার ইকোনমি লাস্ট 2-3 দশকের যে গ্রোথ, প্রাইভেট সেক্টরটা নিয়ে একটু আমি প্রশ্ন রাখতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের যে সম্প্রসারণ কিংবা এটাকে আরও বেশি এর পরিধিটা বাড়ানো, এবং সেই পরিধি বাড়ানোর ক্ষেত্রে নতুন উদ্যোক্তার প্রসঙ্গ, বিনিয়োগের প্রসঙ্গ, সেই জায়গাতে যে সম্ভাবনার জায়গাগুলো আছে, কিন্তু আমরা তো ফসল ঘরে তুলতে পারছি না। এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে অফকোর্স অনেকে অনেক ধরনের অন্যায় করেছেন আমাদের ইকোনমির উপর। যারা যে অন্যায় করেছেন ওটা নর্মাল ডিউ করছে, তার শাস্তি পেতে হবে। কিন্তু এর সাথে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, আমরা যেহেতু প্রাইভেট সেক্টর লেড, বিজনেস লেড ইকোনমি, বিজনেসকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। বিজনেসের যেখানে যেখানে বরঞ্চ এতদিনে প্রতিবন্ধকতা ছিল, লাইক এলসি ওপেনিংয়ের অনেক সমস্যা আছে, ফরেন কারেন্সি রিজার্ভেবিলিটির ইস্যু আছে, এগুলোকে অতি দ্রুত নতুন সরকার কিভাবে করলে, মানে ফান্ড ফ্লো ইন টাকা, ইন ডলার, টাকা লিকুইডিটি অভাবও আছে, এগুলোকে যেন আমরা বাড়াতে পারি। তাহলে হবে কি, আগামী দিনে আমাদের এই যে নিজস্ব কর্মচাঞ্চল্য থেকে অনেক সমস্যার সমাধান হবে। এই যে নতুন সরকার তারা শপথ নেওয়ার পরে তারা তো
যতদিন কাজ করলেন, 1 সপ্তাহের অধিক সময়, আমি একেবারে নির্দিষ্ট করে দিনটা বলতে পারছি না, দুঃখিত। সেটি হচ্ছে যে বিজনেস ওয়েব বলতে আমরা যেটা বুঝি যে বিজনেসের একটা পরিবেশ বা কালচার ডেভেলপ করা, সেটি তো মনে হচ্ছে যে একটা ইতিবাচক পরিস্থিতির মধ্যে দিকে আমরা যাচ্ছি এবং সবাই সেখানে সম্পৃক্ত হচ্ছে। এটি তো আপনি মনে করেন? এটা আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে এবং আমি চাই এটা আরও উত্তর বৃদ্ধি পাক। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দেশটা ছোট হলেও কিন্তু এখানে ব্যাপক জনগোষ্ঠীর একটা দেশ। এখানে আমাদের প্রায় 17-18 কোটি লোক, এখানে একটা ব্যাপক মার্কেট, এর মধ্যে 70% লোক ইয়াং পপুলেশন। সো আমরা কিন্তু এই সব ডেমোগ্রাফিক ডেটাকে কাউন্ট করে আমরা চেষ্টা করতে হবে যেন এটাকে এই পার্টিকুলার সিচুয়েশনের সুযোগটা আমরা নিতে পারি, যেখানে সংস্কার দরকার। আমাদের সেই সম্ভাবনা আছে, সম্ভাবনা যে কি আসলে কাজে লাগিয়ে অবস্থার পরিবর্তন করার কাছে। অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। বেশ কিছু প্রশ্ন আছে, আমি লিখেও রেখেছি আপনার কাছে যে প্রশ্নগুলো আছে। আমি একটু খবরুদ্দিন আহমেদ ভাই আপনার কাছে আসতে চাই যে আমরা বিভিন্ন সময় আপনারা বলেছেন যে এই ট্যুরিজম সেক্টরে অব্যবস্থাপনা আছে, নৈরাজ্য আছে এবং কারো কারো একক ভাবে পরিচালনার একটা প্রসঙ্গ রয়েছে, কিন্তু এই সেক্টরে একটা বড় সম্ভাবনার জায়গাও আছে। কিন্তু সেই সম্ভাবনাটাকে অর্থনৈতিকভাবে যে রূপান্তর করা, সেটা করতে গেলে কি প্রয়োজন? আপনি রাইটলি বলেছেন। আজ যদি বিশ্বের দিকে তাকান, সারা বিশ্বে বর্তমান বিশ্বের ট্যুরিজম হচ্ছে একটা অন্যতম সেক্টর। একটা দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলেন, একটা দেশের এমপ্লয়মেন্ট বলেন, সে দেশের উন্নয়ন বলেন, যে কোনো ফর্মে ট্যুরিজমের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই লকডাউনের পর থেকে আর যেটা হয়েছে সেটা নেচার বেসড ট্যুরিজম, এটার পরে খুব বেশি মানুষ জোর দিয়েছে এবং স্পোর্টস ট্যুরিজমটার উপর জোর দিয়েছে। আমি দেখেছি, আমার সুযোগ হয়েছে আমার ইয়ুথ লাইফে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে, আমার সুযোগ হয়েছে সরকারি কর্মকর্তা হিসাবে এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে থেকে। আমি 15-20 বছর আগে যে সমস্ত দেশে গেছি, বাহামাস, বারমুদা থেকে আরম্ভ করে জাপান, কানাডা, বিভিন্ন ওই সমস্ত দেখেছি যে তাদের ওখানে এমপ্লয়মেন্ট বেশি হচ্ছে ট্যুরিজম সেক্টরে। ঠিক তেমনি বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট সেক্টরের বাইরে আমরা যারা আসি, হিউজ টাকা ইনভেস্ট করেছি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার জন্যে। আমাদের যে রিসোর্ট, হোটেল এবং স্থাপনাগুলো হয়েছে, এটা যেভাবে, এটা যদি ভালো করে সরকার নারিশ করে, এই নারিশ করলে আমার মনে হয় আগামী 7 থেকে 10 বছরের মধ্যে গার্মেন্ট সেক্টর থেকে অনেক বেশি টাকা এই সেক্টর দিতে পারবে। কারণ একটা লোক যখন একটা ইনভেস্ট করতে আসবে, সে ইনভেস্ট করার সময় দেখে যে ওই দেশে আমি ঘুরতে পারবো কিনা, নানা ফ্যাক্টর ইনভলভ। ট্যুরিজম বর্তমানে কিন্তু মানুষ, আমাদের দেশের কথা বলি, আমাদের দেশের লোক, বেশিরভাগ লোক ইন্ডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে আমরা যে টাকা খরচ করে আসতাম, কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে যারা হিউজ টাকা ইনভলভ করে আমাদের ট্যুরিজমকে সাংঘাতিকভাবে ডেভেলপ করার ফলে আজকে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজম অনেক অনেক বেড়ে গেছে। তাতে করে আমাদের নিজ দেশের টাকা বিদেশে কম যাচ্ছে। এই ডোমেস্টিক ট্যুরিজম আমরা ডোমেস্টিক ট্যুরিজম ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল থেকে আমরা ইনবাউন্ড ট্যুরিজম পাবো, যা তখন আমাদের সার্ভিস স্কিল এগুলো বেড়ে যাবে। মানে এই জায়গাতে খবরুদ্দিন ভাই আমার একটু জানার ইচ্ছা, সেটি হচ্ছে নিশ্চয়ই আমাদের যারা শুনছেন তারাও আপনার কাছ থেকে শুনে তারা সমৃদ্ধ হবেন এবং তথ্যপত্র জানতে পারবেন। সেটি হচ্ছে যে একজন বিদেশি ট্যুরিস্টকে আকৃষ্ট করার জন্য একটা হলো লোকেশনের একটি বিষয় আছে, পাশে সেবার একটা বিষয়। তো সেই জায়গাতে আমরা নিজেদের কতটা প্রস্তুত করতে পেরেছি? না, সেবাটা আমরা কিন্তু অনেকটা প্রস্তুত করতে পেরেছি। এখন সেবার মধ্যে অন্য একটা জিনিস এসে দাঁড়াচ্ছে, বর্তমানে বিশ্বের যেসব বিদেশ থেকে যে ট্যুরিস্ট আসে, এরা কিন্তু ঢাকা শহরে থাকতে আসে না, এটা চিটাগং শহরে থাকতে আসে না, লোকেশন চলে যাবে, এরা নেক্সটলি যাবে গ্রামগঞ্জে। মানে আমি বলতে চাই যে বিশ্বের যে সমস্ত দেশ আছে ট্যুরিস্টরা যায়, একমাত্র যে সমস্ত যে বরফ আছে, সে বরফ ছাড়া বাংলাদেশের যে কোনো দেশের চেয়ে কোনো কিছু কমতি আমাদের নেই। সেটা পাহাড় বলেন, পর্বত বলেন, সুন্দরবন বলেন, শুধু বরফের ঘাটতি, এখন চাইলে তো বরফ আনা যাবে না, কিন্তু যা আছে এটা কোনো দেশের থেকে আমাদের দেশে কম নেই। তারপরে টুরিস্টরা কি চায়? টুরিস্ট গ্রামগঞ্জে যেতে চায়, গ্রামের ঢেকিতে চাল দিয়ে পিঠা খেতে চায়, এরকম ধরনের যে জিনিসগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো দেখতে চায়। তো এগুলো দেখতে যাওয়ার জন্য আমাদের যে অসুবিধা আছে, যে জিনিসটা আমাদের দেখা যাচ্ছে বড় বড় রাস্তা আমাদের হয়েছে ঠিকই, কিন্তু একটা ট্যুরিজম যেখানে একটা ট্যুরিজমের স্থাপনা আছে, সেই স্থাপনার 10 কিলো, 20 কিলো, 30 কিলো, 40 কিলো ওই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। একটা ছোট ব্রিজ হচ্ছে না, একটা ছোট ফেরি হচ্ছে না, এগুলো কিন্তু অতি জরুরি। আমি যে কথা বলছিলাম যে এগুলো আন্তঃমন্ত্রণালয় ট্যুরিজম মিনিস্ট্রি চাচ্ছে, আর এক মন্ত্রণালয় আটকে রাখছে। এই জন্য আন্তঃমন্ত্রণালয় আমাদের যে একটা কর্পোরেশন, এটা খুবই দরকার। আমরা বারবার যেটা চাচ্ছিলাম যে এই বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুডিং মালয়েশিয়া থেকে আরব, ইন্ডিয়া থেকে করে এই মন্ত্রণালয়টা নর্মালি থাকে হেড অফ দি সরকারের পরে। এবার আমাদের মনে হচ্ছে আমাদের ভাগ্য ভালো
এখন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার আমাদের এই মন্ত্রণালয়টা ওনার হাতে রেখেছে। ওনার হাতে রাখার ফলে যে কোনো অর্ডার দিলে আমরা মনে হয় সহজেই এই ট্যুরিজমকে আমরা উন্নয়ন করতে পারবো এবং আমরা এমপ্লয়মেন্ট বাড়াইতে পারবো। দীর্ঘদিনের দাবি দেওয়া সেটি পূরণ অলরেডি পূরণ হয়ে গেছে, রাখেন এটি আমি চাই, এটাই আপনার প্রত্যাশা। খবরুদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এস এম শফিউজ্জামান ভাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি এখন সকলের মধ্যে আলোচনা হচ্ছে যে আসলে ব্যাংকগুলোর যে চিত্র আমরা গণমাধ্যমে দেখছি, সেই চিত্র আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, সেই চিত্র আপনার অজানা নয়। এই কেউ কেউ বলছেন যে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কিংবা সেখানে তারল্যের যে অবস্থা, পাশাপাশি একটা ডলার সংকটের অবস্থা তো আমরা অনেক দিন ধরে আমরা সেটি দেখছি। এই জায়গা থেকে পুনরুদ্ধারের যে প্রশ্ন এবং একটি জুৎসই অথবা টেকসই একটা অবস্থা তৈরি করাও কিন্তু প্রয়োজন, সেটি ব্যবসা বাণিজ্যের স্বার্থেই বলুন। সেক্ষেত্রে করণীয় জায়গাগুলো অথবা কী ধরনের ভূমিকা বা উদ্যোগ নেওয়া যেতে পারে যেগুলো একটা ইতিবাচক পথ দেখাবে বা সামনের দিকে একটা মসৃণ পথ দেখাবে, সেই প্রশ্নটি রেখে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বর্তমান সরকার অর্থাৎ শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান যে সরকার, তারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সকল খাতগুলোকে সংস্কার করে একটি কাঙ্ক্ষিত ধারায় বা লক্ষ্যে নিয়ে আসার জন্য তাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার সাথে সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করেই এই কাজটি তারা করতে চান। এবং তারই প্রেক্ষাপটে আমাদের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির যে প্রসঙ্গ, সেই বিষয়গুলোতে কী ধরনের উদ্যোগ নিলে সেটি অর্থনীতির চাকা আরও অনেক বেশি বেগবান হবে, সেই আলোচনাটি যেমন হচ্ছে। পাশাপাশি আমাদের ট্যুরিজমের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ অথবা এখান থেকে অর্থনীতিতে কী ধরনের ভূমিকা তৈরি হতে পারে বা ভূমিকা রাখতে পারে, কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এই আন্দোলন সংগ্রামে যারা এই ট্যুরিজম প্রক্রিয়ার অথবা এই বাণিজ্য বা এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত, তারা কিন্তু তাদের ক্ষতির প্রসঙ্গটি বলছেন। পাশাপাশি আমাদের প্রযুক্তির যে ক্ষেত্র রয়েছে, এখন বৈশ্বিকভাবে প্রযুক্তির যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের সাথে বাংলাদেশও তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় এবং সেই এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে কী ব্যবস্থাগুলো প্রয়োজন সেটি আলোচনা করা প্রয়োজন। এবং এর সাথে আমাদের ওষুধ শিল্প বা এই ওষুধ প্রশাসনের যে পুনর্গঠন বলুন, সেখানে নীতিগত কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা, কিংবা মানুষকে তার ক্রয় সীমার মধ্যে চিকিৎসা সেবা বা ওষুধ প্রদান করা বা সরবরাহ করা বা তার ক্রয় সীমার মধ্যে রাখা মূল্যটি, সেই বিষয়টি নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, মানুষের দাবিও রয়েছে। পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক যে পুনরুদ্ধারের প্রশ্নে, নীতির প্রশ্নে কিংবা সেটিকে ঢেলে সাজানোর প্রশ্নে যে ধরনের উদ্যোগগুলো, যে ধরনের একত্রিত সংযোজনগুলো অথবা সেই সংযোজন এই অর্থে যে ভূমিকাগুলো থাকা দরকার সম্মিলিতভাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে আলোচনা করার জন্য সম্মানিত আলোচকরা স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিক দিয়ে শুরু করছে। আমার ডান দিকে আছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যেটি ট্র্যাব নামে সংক্ষেপে পরিচিত, তার প্রতিষ্ঠাতা সভাপতি খবিরউদ্দিন আহমেদ। তারপরে আছেন তথ্য প্রযুক্তিবিদ এবং ট্যাপওয়্যার সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নিটন। এরপরে আছেন ওষুধ শিল্প সমিতির সম্মানিত মহাসচিব এবং এফবিসিসিআই সম্মানিত পরিচালক এস এম শফিউজ্জামান। এবং সর্বডানে আছেন আইসিএমএবির সম্মানিত সাবেক সেক্রেটারি এমডি কায়সার আলম, এফসিএমএ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি খবিরউদ্দিন আহমেদ, আপনার কাছেই আলোচনাটিতে আসতে চাই। আপনাদের পক্ষ থেকে এই পরিস্থিতিতে বা এই ছাত্র জনতার আন্দোলনে বা বিপ্লবের মধ্যে দিয়ে ট্যুরিজম সেক্টরে তো যে ক্ষতি হয়েছে সেটি তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো যে পুনরুদ্ধারের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো বা আপনারা যে বিষয়টি ভাবছেন, সেই ভাবনাগুলোর সাথে সকলে একত্রিত হয়ে কিভাবে এই শিল্পকে আরও বেশি প্রসার ঘটাতে পারে। জি, থ্যাংক ইউ। আপনি যথার্থ বলেছেন যে কোনো রকম দেশে ছোটোখাটো দুর্যোগও যদি হয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ট্যুরিজম সেক্টর। এবং
এবার যে ঘটনাটা ঘটেছে অল্প কয়েকদিন বলতে পারেন, 15-20 দিন মধ্যে, এটা মানে এত বেশি পরিমাণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যে বলতে পারেন যে এই অল্প দিনে আমাদের একেবারে ধ্বংসলীলা হয়ে গেছে আমাদের সেক্টরটাকে, মানে আমাদের গেস্ট একদম জিরো। বাট কয়েকদিন হলো কিছু গেস্ট আসা শুরু করছে। এই সেক্টরটা এমন একটা সেক্টর, এই সেক্টরে যদি দেখা যায় যে কোনো রকম একটু ভীতির সঞ্চার হয়েছে, তাহলে সমস্ত ট্যুরিস্টরা দেশে বিদেশে সব ট্যুর স্টপ করে, সেটি এখানে ঘটেছে। জি, কিন্তু এখন নির্ভয়ে ব্যবসা করার সুযোগ আমরা মনে হচ্ছে পাচ্ছি। যে নির্ভয়ে ব্যবসা করার সুযোগ যদি কমপ্লিটলি সরকার আমাদেরকে দেয়, তাহলে সরকার যেভাবে তারা প্রত্যেকটা সেক্টরে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে দুর্নামটা হয়ে গেছে দেশে এবং বিদেশে, কারণ বিদেশের এই যে পত্রপত্রিকায় যেভাবে বিদেশেও আসছে, তাতে করে আমরা কিন্তু কতদিন জানি না ফরেন গেস্ট পাবো কি পাবো না। এই ফরেন গেস্ট যদি আমাদের আনতে হয়, কিন্তু পরিস্থিতি যেভাবে ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে বা স্থিতিশীল হচ্ছে, তাতে তো আমি সেই কথাটাই বলছি। কিন্তু সেক্ষেত্রে পরিস্থিতি যেভাবে উন্নতি হচ্ছে, এটি আমাদেরকে এমনভাবে ধরতে হবে, সেক্ষেত্রে আমাদের অদক্ষ যে প্রশাসন, এর আগে যে অদক্ষ প্রশাসন ছিল, দেখা যাচ্ছে একটা কাজ করতে যে নানান রকম বিহত অনস্টপ সার্ভিস টাইপ ছিল না। এই অদক্ষ প্রশাসন লাল ফিতার দৌরত্ব, একটা লাল ফিতার দৌরত্ব ছিল। আমরা দেখেছি সে আমাদের সেক্টরে এই ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ বলেন বা এই বিসিসিআই ভাই ডাইরেক্টর সাহেব আছেন, এই বিসিসিআইতে দেখা যাচ্ছে যে 10টা সংগঠন নিয়ে, আমি বাস্তব কথা বলতেছি, 10টা সংগঠন নিয়ে একটু ঝামেলা আছে, কেউ কার বিরুদ্ধে কমপ্লেন করছে, সেই কমপ্লেনের কাগজটা কিন্তু 6 মাসে শেষ হওয়ার কথা, সেখানে 1 বছরেও পড়ে আছে, 1 বছরের অধিক অনেকগুলো সংগঠন। আমার ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের কথা বলি, এই সংগঠনটা তৈরি হওয়ার পরে, আজকে 15 বছর আগে তৈরি হওয়ার পরে, এইটা গত 1 বছরের অধিক হলো এটা পড়ে আছে আপনার কমার্স মিনিস্ট্রি, বিনা কারণে এটার সলিউশনটা দেয় না। এই ধরনের যে অদক্ষ প্রশাসন বলেন আর অন্যায়ভাবে যে কাজগুলো বলেন, এইগুলা যদি তাড়াতাড়ি শেষ করা হয়, তাহলে কিন্তু আমাদের কাজের জন্য সুবিধা হবে। এখন সেই প্রত্যাশাটা তো করেন যে এখন সেই প্রত্যাশাটা আমরা করি, এই প্রত্যাশা করি যে এখন দেখা যাচ্ছে সরকার যেভাবে এগোচ্ছে, তারা প্রত্যেকটা জিনিস ওয়ান স্টপ সলিউশন দেওয়ার মতন ভাবে এগোচ্ছে। আমরা আশান্বিত, সেইভাবে আমাদেরকে এই সরকারকে সহায়তা করতে হবে। এই ছাত্ররা যেভাবে এটা আন্দোলন করে নিয়ে আসছে, তারা অতীতের যত অপকর্ম, সেই অপকর্ম থেকে কর্মে রূপান্তরিত করতে চাচ্ছে, এই কর্মে রূপান্তরিত করার জন্য আমরা চারিদিক দিয়ে এটাকে সমর্থন দিতে পারি। অসংখ্য ধন্যবাদ খবরুদ্দিন আহমেদ। আরও আলোচনা শুনবো এস এম শফিজুজ্জামান ভাই। আপনার কাছে আসতে চাই, যেমনটি বলছিলেন খবরুদ্দিন ভাই, যে কোনো একটি সিদ্ধান্ত বা কোনো একটা নীতিমালা বাস্তবায়ন করতে গেলে আমলাতান্ত্রিক বেশ কিছু জটিলতার প্রসঙ্গ রয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশাগতভাবে রাজনৈতিকভাবে সচেতন নেতৃত্ব দিয়েছেন। এই জায়গাগুলোর যে পরিবর্তন হওয়া দরকার, নির্বাচন হতো, আপনাদের নেতা তৈরি হতো, কিন্তু সে পরিবর্তনের বিষয়টি নিয়ে এখন অনেক কথা মনে হচ্ছে যে রয়ে গেছে, যেগুলো আর এর আগে হওয়া উচিত ছিল। এমনটি কেন এবং এখন কি করা যেতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথা তো বললে অনেক কথা বলতে হয়, সেটা হলো যে তারপরেও আমাদের কিন্তু অনেক বলার মাঝেও কিছু না বলার কথা থেকে যায়। জি, যেমন এই বিসিসিআই কিন্তু এখন অনেক সদস্য, প্রায় 100 মতো সদস্য। আগে যেমন ধরেন ধীরে ধীরে, আগে আমি যখন বিসিসিআই ডিরেক্টর হচ্ছি তখন ছিল 40 জন 42 জন, এখন প্রায় 80-90 হয়ে গেছে। তো যার ফলে এটা একটা জিনিস। আর আপনার উনি যেটা কথাটা বললেন, এটা হয় কি যে আমাদের প্রেসিডেন্ট হইল চিটাগংয়ের, এখন উনি খুব ব্যস্ত থাকেন, উনি চিটাগংও করেন, ঢাকাও করেন। এই ঢাকা আসার জন্য বিসিসিআইয়ের যে আমাদের জেনারেল বোর্ড একটা আছে, যেটা আমাদের কোনো সমস্যা হলে তার সমাধান দিয়ে থাকে, এইটা একটু দেরি হয়। আর এটা তো আপনারা জানেনই, এটা দেরি হলে আমাদের কেসগুলো তো অনেক বড় কেস, জি, এটা করতে সময় লাগে, এই জন্য দেরি হয়। এটা স্বাভাবিক, এটা বেশি রাগ করবেন না, দেরি হবেই। তো এছাড়া আমি আপনারা যেটা বলি যে বর্তমানে যে আমি ভাই কিন্তু এফবিসির কথা বলিনি। এফবিসি পাঠানোর পরে মন্ত্রণালয় দীর্ঘদিন ফেলে রাখছে, তাদের কিন্তু 6 মাসের সিদ্ধান্ত দেওয়ার কথা, 1 বছরের উপরে কোনোভাবে রাখতে পারে না, 6 মাসেই দেওয়ার কথা, 1 বছরও পাস হয়ে গেছে, কিন্তু তাও সিদ্ধান্ত দিচ্ছে না। না আপনি বলেছেন মন্ত্রণালয়ের কথা আমি বলতে পারবো না, সুপারিশ করে গেছে যে এগুলো এইভাবে মন্ত্রণালয় একটা ভূমিকা রাখতে পারে। সেই আমরা তো সবসময়
ওটাকে পরে লিখে রাখতে পারে, সেটা আমরা রাখেন। কিন্তু বিসিসিআই আমি বোর্ডে জসিম সাহেব থাকতে করে গেছি। বোর্ডে আমরা আগে যেমন ঘন ঘন বোর্ড হতো, এখন কিন্তু প্রেসিডেন্ট যেহেতু চিটাগংয়ের, এই জন্য বোর্ডটা কম হয়, তো যার ফলে আমাদের হয়তো এই কারণে একটু দেরি হতে পারে। না, চিরাঙের প্রেসিডেন্ট কিন্তু বসে, আমি তো অনেক আগের থেকে শুরু হয়েছে। জসিম আমরা সাহেব আমরা থাকতে জি খবরুদ্দিন ভাই, এই আপনি যে প্রশ্নগুলো বা যে অভিজ্ঞতার কথাগুলো বলছেন, সেটি নিয়ে আমাদের এস এম শফিউজ্জামান ভাই, তিনি অভিজ্ঞ লোক, তিনি কথা বলছেন। পাশাপাশি আপনার আলোচনার পাশে আমরা একটা আজানের বিরতিতে যেতে হবে, এই প্রশ্নটি রেখে যাই, ফিরে এসে আপনার কাছেই আলোচনা শুনবো যে এই মুহূর্তে যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, সেটাকে পুনরুদ্ধার বলুন অথবা আরও বেশি গতিশীল বলুন, যেভাবেই আমরা বলি, সেটা করার ক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ লোক, সেই জায়গা থেকে ওষুধ শিল্প প্রশাসন বলুন কিংবা অর্থনীতির অন্যান্য ক্ষেত্রগুলোতে বলুন, কি করার আছে যে করণীয়গুলো খুব অতি সহজে বা চটজলদি মানুষকে সুবিধা দিবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, ফিরে এসে আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। পরিবর্তিত পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রশ্নে কি করা দরকার, সেই আলোচনাই আমরা করছি। এস এম শফিউজ্জামান ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে ব্যাংকগুলোর যে চিত্র দেখছি, সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? নো থ্যাংক ইউ, আমি ব্যাংকারও না, আমি ব্যাংক সম্বন্ধে বেশি বলতে পারবো না। তারপর যেটুকু আমার ব্যবসার কারণে যেটুকু ব্যাংকের অভিজ্ঞতা আছে তাতে বলতে চাই যে আমাদের কিন্তু একই জিনিস প্রত্যেক মাসে দেখি আমরা এলসি করতে পারি না, ডলার নেই। ডলার থাকলেও আপনার 80 টাকা করে ছিল অনেক বছর, এখন 120, 25, 30 এরকম হয়ে যায়। তো যার ফলে আমাদের কিন্তু একে তো ব্যবসা করা কষ্ট, আরেকদিকে ফরেন কারেন্সি জোগানো কষ্ট, আরেকদিকে যেমন বেকার দেখা, মানে দেখেন ওষুধের কথা আপনি বলছিলেন, সেটা হলো যে আমরা যদি ওষুধ একটা দিই, এটা 80 টাকা করে ডলার ছিল, তখনকার দাম ছিল সে একটা ক্যাপসুলের দাম 10 টাকা, কিন্তু এখন যখন এইটা 80 টাকাটা 130 টাকা হয়ে গেছে, এখন তো অটোমেটিক্যালি 10 টাকারটা 20 টাকা হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু বিক্রি করতে পারি না। এবং ওষুধ প্রশাসন আমাদের কোনো অবস্থাতেই বেশি দামে প্রাইস দেয় না, যার ফলে আমাদের অনেক সময় ওষুধের ক্রাইসিসও হয়, আমরা অনেক সময় ওষুধ দিতে পারিও না। এই জন্য আমার কথা হলো যে এখন যেহেতু একটা ভালো গভর্নমেন্ট এসছে, ডক্টর ইউনূস এসছে, আমরা আশা করবো যে অ্যাটলিস্ট ব্যবসায়ীদের যদি সুন্দর করে একটু হেল্প করে, এই কিছু না, তাদের টাকা পয়সারও দরকার নাই, তাদের কিছু এই এলসি টেলসি খোলার ব্যাপারে ডলার যদি ঠিক মতো হয়, ডলার দাম যদি কমে যায়, তাহলে দেখবেন যে দেশে ওষুধপত্রের দামও কমে যাবে, অনেক জিনিসের দামও কমে যাবে। আর একটা জিনিস আপনারা শুনে খুশি হবেন, আমরা কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করি, ইভেন আমেরিকান, ইউএস এফডিএ, এত কঠিন মার্কেট, তারপরে এখানে কিন্তু 6-7টা কোম্পানি কন্টিনিউয়াসলি ওষুধ রপ্তানি করছে, এবং এরা আশা করি আরও 4-5-6টা কোম্পানি আগামী 3-4 মাসের মধ্যে তারা ইউএস এফডিএতে আরও তো বাজার আছে, আরও বাজার আছে, এবং ইউএস এফডিএ ছাড়াও আমি কিন্তু বলেছি 155টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি, 155টা দেশে, তার মানে হচ্ছে 155টা দেশে আমাদের ওষুধ পাওয়া যায়। অতএব আমরা বাংলাদেশের ওষুধ যখন আমরা এত টেকনোলজির জিনিস আমরা যখন দিতে পারি, অতএব আমাদের কিন্তু খুবই সুনাম আছে, এবং আমরা এই ওষুধ বিক্রি করে আমরা ইনশাআল্লাহ দেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখবো। এবং আরেকটা জিনিস আমি আপনারা বলতে চাই, সেটা হলো যে আশা করব যে এই যে গভর্নমেন্ট আসার পরে খুব তাড়াতাড়ি ডলারের দাম কমে যাবে, এবং ডলার স্থিতিশীল আসলে তখন আমাদের ওষুধের ব্যবসা না, সব ব্যবসায় ভালো হবে, এবং আগামী দিনে আমরা ভালো ভবিষ্যৎ দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা লিটন ভাই আসতে চাই যে আপনি বিভিন্ন সময়ের আগে আলোচনায় বলেছেন, সেই আলোচনাটি আজকে একটু ভিন্ন করে শুনতে চাই। আপনি বলছেন যে টেকনোলজির প্রসারের পাশাপাশি যাদের জন্য টেকনোলজি, তাদের প্রস্তুতির একটা বিষয় রয়েছে, তাদেরকে সচেতন করা, বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ধরনের টুলস বানানো হলো, কিন্তু আসলে আদতে সেটি ব্যবহার করা হলো না, এরকম চিত্র কিন্তু বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে প্রকাশিত তথ্যই বা খবরে সেগুলো লক্ষ্য করেছি। এই জায়গাগুলো মানে নিয়ন্ত্রণ বলি অথবা এই ধরনের অবস্থা দূর করার জন্য কি ধরনের সতর্কতা আগে থেকেই থাকা প্রয়োজন? দেখেন, যে কালচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে স্পেসিফিক্যালি আইসিটিতে বা আইটিতে সরকারকে ডিসিশন নিতে হবে, সরকার কি বায়ার হবে না প্রডিউসার হবে। আমাদের আইসিটিতে যেটা হয়ে গেছে, সরকার নিজেই প্রডিউসার হয়ে গেছে এবং নিজের মনোনীত, কারণ আমাকে দিয়ে ডেভেলপ করিয়েছে, কিন্তু এটা আসলে করিয়েছে শুধুমাত্র
প্রডিউস করার জন্য, ইউজ করার জন্য না। সো আমাদের যে জায়গাটা আসলে ফোকাস দেওয়া উচিত, যে রিভ্যাম্পটা করা দরকার, যে সরকারকে আসলে বায়ারের জায়গায় থাকতে হবে এবং প্রাইভেট সেক্টরকে সেটা অ্যাপস হোক, সলিউশন হোক, সার্ভিস হোক, এটা প্রডিউস করে তাকে সার্ভিস মডেলে নিয়ে যাওয়ার এই চেঞ্জটা আনতে হবে। আর এগুলো করতে গিয়ে ধরেন যেটা অন্য যে আরও কিছু কালচার, যেটা আমরা বলি যে ধরেন অনেক সময় দেখা যায় যে রিটায়ারমেন্টে চলে গিয়েছে উইথ অল রেসপেক্ট, এরকম কিছু লোকজন ধরেন পাবলিক ট্যাক্স মানি দিয়ে কিছু কিছু প্রজেক্ট ইনিশিয়েট করে, এবং এটা প্রাইভেট সেক্টরের জন্য স্পেসিফিক্যালি আইসিটিতে খুব চ্যালেঞ্জিং এই কারণে, কারণ যাদেরকে রিক্রুট করে তাদের ধরেন টেকনোলজিক্যাল যে চেঞ্জগুলো আসা দরকার সেটা কিন্তু সময় অনুযায়ী আসে না। এর পাশাপাশি যেটা যে ধরেন আরও কিছু প্রজেক্ট যে চেঞ্জটা আনা দরকার, যে ধরেন আমার একটা প্রজেক্ট আসলো আইসিটিতেই, কোনো একটা কোম্পানিকে, বাইরের কোম্পানি 200 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু এটার পিছনে ওই প্রজেক্টের পিছনে কাজ করতেছে 50 জন, তার মানে 50 জন এমপ্লয়ি দিয়ে আপনি 200 কোটি টাকা বাইরের একটা কোম্পানিকে দিচ্ছেন। অথচ একটা যদি ইকোসিস্টেম এনভায়রনমেন্ট তৈরি করা হতো তাহলে এখানে অন্তত 20টা কোম্পানি হতো যেখানে মিনিমাম 4000 লোকের এমপ্লয়মেন্ট হতো, টাকা কিন্তু 200 কোটির কম লাগতো। আমি টাকার কথায় পরে যাচ্ছি, কিন্তু আমার এমপ্লয়মেন্ট তৈরি হতো, ট্যাক্সটা বাড়তো এবং আদার এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের এখন ফোকাস দেওয়া দরকার, যেটা হচ্ছে যে আমি প্রজেক্ট নিব কিন্তু সেটার আগে আমার লোকাল মার্কেটকে প্রায়োরিটি দিতে হবে, লোকাল এমপ্লয়মেন্টকে প্রায়োরিটি দিতে হবে। আমি বলছি না যে আমরা বাইরের সলিউশন, যেখানে আমাদের সক্ষমতা নাই সেখানে বাইরের সলিউশন নিলেও লোকাল কাউকে একসাথে জেভি করে বা যেভাবে হোক নলেজ ট্রান্সফার করার মতো করে ওইভাবে ইকুইপ করে হচ্ছে একটা প্রজেক্টকে এভাবে ইনিশিয়েট করা উচিত। বিভিন্ন সময় এটি আলোচনা হয়ে থাকে, আপনিও এর আগে আলোচনা করেছেন যে আমার প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার জন্য যে দক্ষ মানব সম্পদ থাকা প্রয়োজন একটি দেশের, সেই প্রশ্নে বাংলাদেশের অবস্থাটা কেমন? মানব সম্পদ তৈরি একটা হচ্ছে যে যার ভেতরে ধরেন বুদ্ধি আছে, মানে আইটি বেসড, হ্যাঁ, স্কিল, তাকে একটু ট্রিমিং করে নিলেই কিন্তু হয়। আমাদের সেই স্পৃহাটা আছে ইউথদের মধ্যে, সেই মানে ধরেন ক্যাপাবিলিটি আছে। আমাদের যে জায়গায় দরকার একটু ওদেরকে আরেকটু প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে, এবং যেই জায়গায় ধরেন আমরা এখনো লো হ্যাঙ্গিং ফ্রুটে কাজ করি ওই জায়গায় আরেকটু স্কিল আপ করলে, যেখানে ধরেন এমন অনেক জব আছে এআই আসার ফলে, বা এই আমরা যেটা বলি যে ধরেন অনেক কিছু এখন মেশিন করে দিচ্ছে, জব লেস হয়ে যাবে। এক জায়গায় জব লেস হয়ে গেলে অন্যদিকে কিন্তু জবের স্কোপ বাড়বে। সেই জায়গাটাই কিন্তু হচ্ছে যেসব জব ধরেন আগে মানুষ চিন্তাও করতো না, আমরা বলি যেমন ধরেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং অথবা এরকম আরো অনেক সেক্টর নতুন নতুন আসতেছে, সেই সেক্টরগুলোতে নিজেদের দক্ষতা বাড়ানো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এই জায়গাগুলোতে আমাদের এখন এই মুহূর্তে ফোকাস দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো, এখানেই শেষ নয়। আসতে চাই এমডি কাসরুল আলম ভাই, আপনার প্রথম দিকের আলোচনা শুনতে শুনতে আমি যে প্রশ্নটা লিখে রেখেছিলাম সেটা হলো, অনেক সময় আমরা দেখি যে বাস্তবতাকে অস্বীকার করে অথবা এড়িয়ে গিয়ে অবস্থার পরিবর্তন সম্ভব কিনা, অর্থনীতিতে এই ধরনের কোনো ফাঁক ফোকর বলি বা সুযোগ সুবিধা কি আছে? ডাইরেক্ট অ্যান্সার হলো না, নাই। কারণ রিয়েলিটি চেক কিন্তু আপনার, যেমন আপনি ইনফ্লেশনের কথা বলছিলেন, রাইট, যেমন ইনফ্লেশন নিয়ে আমরা 2 বছর ধরে কাজ করছি কিন্তু রেজাল্ট কিন্তু পাচ্ছি না, বিকজ আমরা এটাকে প্রথমত স্বীকার করতেই কিন্তু অনেক দিন লেগে গেছে। এই 6 মাস আগে বাজেট করার সময় প্রথম স্বীকার করছে যে আমাদের ইনফ্লেশন অনেক হাই। শুরুর দিকে কিন্তু 10% প্লাস মাইনাস এটা বলা স্বীকার করা হতো না। সো প্রবলেমটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এখন অ্যাকশন এন্ডে গিয়ে কি কি কারণে এটা হচ্ছে, মূলত আমাদের যদি আমরা লোকাল প্রবলেম ধরি, আমাদের কস্ট অফ ফান্ড বেশি হয়ে গেছে, 9% থেকে এখন 13-15% হয়ে গেছে। আমাদের ডিস্ট্রিবিউশন কস্ট, একটা প্রোডাকশন এন্ড থেকে ঢাকায় আসতে আসতে অনেক সময় 1.5-2 গুণ হয়ে যায়। তারপরে সিন্ডিকেশনের ব্যাপার থাকে। সো এইটা এক ধরনের সুযোগ যে আমরা যত ধরনের কারেকশনগুলো, যেগুলো আমাদের লোকাল কারেকশন, আমাদের দেশীয় ইস্যু, এগুলোকে যেন আমরা খুব কুইকলি ফিক্স করে ফেলতে পারি। আর এগ্রিকালচার প্রোডাকশন আমাদের অনেক অল্প সময়ের মধ্যে কি সেটি সম্ভব? একটা এই যে ইনফ্লেশন বলি বা অথবা বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে অবস্থাগুলো আছে, যেগুলো মানুষের মধ্যে নাবিশ্বাস তৈরি করছে, মানুষকে তার জীবনযাত্রা নির্বাহের ক্ষেত্রে তাকে একটা টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে, সেটিকে অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ বলতে সহনশীল অবস্থা নিয়ে আসা সম্ভব কিনা? অ্যাকচুয়ালি এটা যে সম্ভব না তাও আমরা প্রমাণ পেয়েছি। লাস্ট 3-6 মাসে কিন্তু কোনো ধরনের ব্যাপক উন্নতি হয় নাই। আমাদের সম্মানিত নতুন গভর্নর মহোদয় কিন্তু একটা সময় চেয়েছেন, ওইটাও কিন্তু কম সময় না। সো কেউই কিন্তু আসলে কুইক ফিক্স দেখছে, মানে এখানে ম্যাজিক কিছু নাই। তবে হ্যাঁ, করার আছে হলো আমরা যেন প্রোডাকশন এন্ডে যেখানে যেখানে আমাদের ইনএফিসিয়েন্সি আছে, যেখানে যেখানে সিন্ডিকেশন আছে, যেখানে যেখানে আনফেয়ার মিনস আছে, ওগুলোকে কুইক ফিক্স করলে আমরা হয়তো কিছু ফল পাবো। একেবারে আমরা শেষের দিকে, আপনার শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইন বলবো আমরা এখন যে বিশেষ সময় আছি, এটা আমাদের জাতির জন্য একটা বিশেষ সুযোগ। গত 50 বছরে আমরা এরকম বারবার বিভিন্ন চেঞ্জের মাধ্যমে গিয়েছি, এতে করে আমাদের অনেক সুযোগ হারিয়ে ফেলেছি। আমরা আশা করব যে
মূলত আমাদের এখানে যেমন ট্যুরিজম নিয়ে কথা বলছি, জি, জি। যদি সুশাসন না থাকে তাহলে একজন বাইরের লোক আসবে না। সুশাসন হলো সবকিছুর মূলে। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এই পরিস্থিতিতে সবাই যার যার জায়গা থেকে দেশের জন্য আমরা কাজ করব। আপনার একেবারে শেষ মন্তব্য শুনবো শফিউজ্জামান ভাই। না, সেটা হলো যে আমরা যদি ইনশাল্লাহ মানুষ লেটস হোপ ফর দ্য বেস্ট, আমাদের সবসময় ভালো কিছুই আশা করি। আশা করব যে নতুন যে সরকার এসছে তা দি ওয়ে দে হ্যাভ স্টার্টেড এইভাবে চালিয়ে গেলে এবং আমরা কোঅপারেশন করব, ইনশাল্লাহ আমাদের দেশ একদিন অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান লিটন ভাই, কি বলবেন? দেখেন, আজ থেকে 20-25 দিন আগেও আমরা চিন্তা করতে পারি না যে আজকে আমরা যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনে থাকবো, এবং সিচুয়েশনটাকে এনে দিয়েছে কিন্তু আমাদের ইউথরা। জি। সো আমি যেহেতু আইসিটি, আমার আইসিটি হচ্ছে নলেজ বেজ একটা ইন্ডাস্ট্রি, এবং এই আইসিটিতে এই নলেজ বেজ ইন্ডাস্ট্রিকে একটা নলেজ ভ্যালুয়েশনের প্রপার ফ্রেমওয়ার্ক, যেখানে ব্যাংক ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে, ইউথরা এসে ঝাঁপিয়ে পড়বে এবং তারা আসলে চিন্তা করবেন আমার চাকরি দরকার। তারা এক একজন উদ্যোক্তা হবে, নিজে 5-10 জনকে এমপ্লয় করবে এবং ওভারঅল যে আবেদনটি কিন্তু বর্তমান সরকারের যিনি সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বারবার বলছেন যে তরুণরা উদ্যোক্তা হবে, কিন্তু তারা পথ দেখাবে। এটা বললে তো হবে না, আমাকে ওই যেটা বললাম, আমার বডির নার্ভ তো চেঞ্জ হয় নাই, আমাকে জায়গায় জায়গায় ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। শুধু বলে তো আমি সময় পার করলে এটা হবে না। সো এটাকে ওই অ্যাপ্লাই করতে হবে, উদ্যোগগুলো বাস্তবায়নযোগ্য হতে হবে। এক্স্যাক্টলি, স্পেসিফিক্যালি নলেজ ভ্যালুয়েশন। খবরের জন্য আসতে চাই আমাদের ট্যুরিজমের যে প্রসঙ্গ, সেই জায়গাগুলো তো এখন পরিধি অনেক বেশি বেড়েছে। স্পোর্টস থেকে শুরু করে আরো বেশ কিছু আঙ্গিকও তৈরি হয়েছে। একটু শুনতে চাই আমাদের এখানে সম্ভাবনার জায়গাগুলো খুব ছোট্ট করে শুনতে চাই। ট্যুরিজম এমন একটা জিনিস, নতুন নতুন জিনিস দিকে মানুষ বেশি মানুষের আগ্রহ, সেই আগ্রহের দিক থেকে আমি বলবো আমরা বাংলাদেশের কালচারটা কি, বাংলাদেশে আমাদের লাঠি খেলা, বাংলাদেশে আমাদের হাডুডু কিন্তু আমাদের জাতীয় স্পোর্টস। এই জাতীয় স্পোর্টসে আমরা কতটুকু সাফল্য হতে পেরেছি, এতে আমরা কতটুকু কাজ করেছি, আমার তেমন ভালো কাজ হয় নাই। এই হাডুডুর থেকে আরম্ভ করে লোকাল যে সমস্ত আমাদের নেচার বেসড, আমাদের গ্রামীণ পর্যটনকে সোশ্যাল বিজনেস, আমাদের মাননীয় চিফ উপদেষ্টা সোশ্যাল বিজনেস উপরে ইম্পর্টেন্স দিচ্ছেন, সেই সোশ্যাল বিজনেস এলাকা মানে গ্রামীণ পর্যটন। একই সাথে আমি বলবো যে বর্তমান বিশ্বে গল্ফ ট্যুরিজম একটা অন্যতম বড় ট্যুরিজম, কারণ এই নেচার বেসড গল্ফ ট্যুরিজম, এই গল্ফ ট্যুরিজম বাংলাদেশের প্রাইভেট সেক্টরটাকে যাতে করে গল্ফ ফেডারেশন এটাকে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে আর কি বিশ্বের থেকে যারা আসবে, গল্ফটা হচ্ছে যে একদিন এখানে খেলে আর একদিন আর এখানে খেলতে যায়। এই স্পোর্টস বেসড ট্যুরিজম, আমাদের ক্রিকেট আছে, তখন আমরা সকল পর্যায়ে টুরিস্ট আকৃষ্ট হবে এবং বড় বড় টুরিস্টরা তখন আসবে এবং আমাদের নিজস্ব যে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে উপস্থাপন করবে। অসংখ্য ধন্যবাদ। একই সাথে দেশ ওই জায়গাতে দুবাই জায়গাতে অ্যাওয়ারনেস ক্রিয়েশন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, সবকিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট ফর বেটার এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য, বেটার স্কিলমেন্ট তৈরি। অসংখ্য ধন্যবাদ খবরুদ্দিন আহমেদ, এস এম শফিউজ্জামান, কামরুজ্জামান লিটন এবং এমডি কাসির আলম, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।